আমার এই ছোট্ট উপস্থাপনার জগতে আমি প্রায় ৫,৫০০ মানুষের ইন্টারভিউ করেছি। যারা কাজ করছেন তাদেরকে আপনি কি টিপস দিবেন? আপনার প্রেজেন্টেশনের মধ্যে ৩টা জিনিস থাকে, তাহলে আপনি একজন গুড প্রেজেন্টার এবং আপনার টোটাল প্রোডাকশনটা একটা গুড প্রোডাকশন হয়। আমরা আজকে যাকে নিয়ে আসলে পডকাস্ট করব, আপনার সঙ্গে গল্প করব, মিডিয়ায় আমরা যারা কাজ করি তারা তাকে জানি হচ্ছে একজন ড্যাশিং নিউজ অ্যাঙ্কর হিসেবে। এবং ড্যাশিং বলার একটা কারণ আছে, তিনি প্রতিনিয়ত নতুন লুকে টেলিভিশনের স্ক্রিনে আসেন এবং নতুন নতুন শো নিয়ে আসার নানা উদাহরণ তার আছে। এবং তার মধ্যে একটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বলতে পারেন হচ্ছে 15 মিনিটস, যদিও তিনি অনেক আগে এটি করেছেন। এখন এটি নিয়ে কেন আমি আসলে গল্প করছি বা করব, এর কারণ হচ্ছে যে এই টাইপের দাঁড়িয়ে শো বা মুভমেন্ট করে এসে হেভি দরাজ কণ্ঠে সবাইকে আমন্ত্রণ জানিয়ে নতুন একটা প্রোগ্রাম শুরু করা, এই যে ড্যাশিং লুকটা, এই লুকটা তার মধ্য দিয়েই কিন্তু মিডিয়াতে এসেছে। এবং তিনি সবসময় বলে থাকেন যে আসলে এই যে আমরা এখন বসে খবর পড়ি, দাঁড়িয়ে খবর পড়ি, এই যে দাঁড়িয়ে খবর পড়ার যে পাঠটা, এটি বাংলাদেশের গণমাধ্যমে আসলে তাকে দিয়ে সূচনা হয়েছিল। সুতরাং এই যে ড্যাশিং মানুষটা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মাহবুব হাসান ভাই। এবং তিনি ইতোমধ্যে কাজ করেছেন অসংখ্য টিভিতে, তার মধ্যে কয়েকটা যদি আমি বলি, আমি একটা উদাহরণও দিয়েছি। তিনি 15 মিনিটস যমুনা টেলিভিশনে করে অনেক জনপ্রিয়তা পান। এখন তিনি কাজ করছেন সিনিয়র নিউজ অ্যাঙ্কর হিসেবে ৭১ টিভিতে। সেখানে তিনি নানা সময় নানা টাইপের প্রোগ্রাম করেন, দাঁড়িয়ে খবর পড়েন, বিশ্লেষণধর্মী প্রোগ্রাম করেন, বসে খবর পড়েন, আবার পাশাপাশি বিভিন্ন ধরনের লাইভ অ্যাঙ্করিংয়ে তাকে নানাভাবে দেখা যায়। বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনা তো সেই শুরু থেকেই কাভার করছেন। পাশাপাশি তিনি, আমি যেই কয়টা গণমাধ্যমের নাম বলতে চাচ্ছিলাম, যে তিনি আরটিভিতে কাজ করেছেন এবং বাংলাদেশের প্রথম যে নিউজভিত্তিক টেলিভিশন সিএসবি, সেখানেও তার পদচারণা ছিল। তিনি কাজ করেছেন ২১শে টেলিভিশনে। আরও গল্প আমরা শুনতে তার কাছেই যাই। তারপরে যারা আসলে গণমাধ্যমে আসতে চান, বা তিনি আসলে আজকে এই যে আমাদেরকে শিখাচ্ছেন, যারা খবর বলছেন, পাশাপাশি খবর পড়তে আসেন, নানা স্কুল, কোচিং, ইউনিভার্সিটি তিনি কথা বলেন, সেমিনারে কথা বলেন, সব বিষয় নিয়ে আসলে গল্প হবে এবং তার হয়ে ওঠা এবং এই প্রফেশনালের আরও সামনের দিনে ডেভেলপমেন্টের জন্য আসলে কি করা যায়। কারণ তিনি সবচেয়ে বড় যেই জায়গাটা গুরুত্ব দেন সেটা হচ্ছে স্কিল। অর্থাৎ আপনি যদি স্কিলড না হন, তাহলে এই গণমাধ্যমে একজন বড় মানুষ হিসেবে বা জনপ্রিয় নিউজ অ্যাঙ্কর হিসেবে তো দূরের কথা, সাধারণ নিউজ অ্যাঙ্কর হওয়া অনেক কঠিন ব্যাপার। ইনি সবসময় ট্রেনিং, মানব সম্পদ উন্নয়ন এবং অ্যাঙ্করদেরও যে শেখা দরকার, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি কথা বলেন। চলুন তাহলে গল্প শুরু হোক ড্যাশিং নিউজ প্রেজেন্টার মাহবুব হাসান ভাইয়ের সঙ্গে। ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা যে এত ব্যস্ততার মাঝেও আমাদের এই পডকাস্টে সময় দিচ্ছেন। এটি আমাদের সময়ের স্কুল নামে আমরা একটা টেক শুরু করেছি। এটার একটা নতুন আয়োজন। আমরা ভাবছি যে আসলে যারা এই লাইনে অনেক বেশি এক্সপার্ট, আপনাদের মতো অনেক বেশি মানুষের কাছে যান, মানুষের কাছে গিয়ে খবরটা প্রেজেন্ট করেন, সেই মানুষগুলোর গল্প শোনাও দরকার। কারণ সামনে যারা আসবেন এই গণমাধ্যমে, তারা যেন সঠিক চিন্তাটা নিয়ে, সঠিক শিক্ষাটা নিয়ে আসতে পারে। আমার কাছে মনে হয় যে একটু প্রথা ভাঙার চেষ্টা করা সবসময়, আমি এটা করে এসেছি। এবং আমি আমার জীবনযাপনে যেটা ব্যবহার করি, মানে জীবনযাপনে আমার যে দর্শন, সেই দর্শনটা আমি আসলে স্ক্রিনে আনার চেষ্টা করি। আমি এটা কখনো ভেবে করি না বা প্ল্যান করে করি না। যখন যেটা ভালো লাগে, যেটা পড়তে ভালো লাগে, যেটা করতে ভালো লাগে, সেটা করি। এবং আরেকটা বিষয়, আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন নিশ্চয়ই মানুষ আপনাকে দেখে নাই, পরে নাম শুনেছে এবং এখন তো দেখেই ফেললো। সেক্ষেত্রে এই যে আপনার যে চুলের যে লুক, বা হচ্ছে পুরো আপনি যে সবসময় ট্রেন্ডের সাথে থাকেন, এবং বলছিলেন যে সাইমন ট্রিং এর নির্দেশনায় 15 মিনিট শুরু হলো এবং সেই সময় আপনার একটা মাথায় চিন্তা ছিল যে একটা নতুন শো হচ্ছে, সুতরাং আমি নতুন লুকে আসা এবং অলওয়েজ ইয়াং লুকে থাকা, এই চিন্তাটা আসলে আপনি কিভাবে ডেভেলপ করেছেন? প্রথম কথা হচ্ছে যে আমি যখন টেলিভিশনে একটা শো নিয়ে আসছি, আমার এই শোটার দর্শক কারা? তখন আমার বয়স কম ছিল, ৩০-এর কাছাকাছি। তখন আমার কাছে মনে হলো যে আমার বয়সী যারা, তাদের জন্য টেলিভিশনের শো কোথায়? খবরের শো কোথায়? যেমন একটা খবর আসলে সবাই দেখেন, কিন্তু খবর তো বদলানোর কিছু নেই। একটা ঘটনা আপনি কি করে বদলাবেন? কিন্তু আপনি যাদের জন্য এটা প্রেজেন্ট করছেন, যে বয়সীদের জন্যে, আমরা একটা বেছে নিলাম যে এটা আমরা এক্সিকিউটিভদের জন্য করার চেষ্টা করব। তারা আসলে কি করতে পছন্দ করে।
তাদের পোশাকগুলো কেমন হয়, তাদের চুলগুলো তারা কেমন করে কাটছে। সেই সময় খেয়াল করে দেখলাম যে তখন ব্যাংকাররা তখন একটা লুকে অফিসে যান, সুতরাং তাদের এক ধরনের পছন্দ আছে। তো আমি একটু টাইট ব্লেজার, একটু চুলটা অন্যরকম করে কাটা, এটা করার চেষ্টা করলাম। কিন্তু সবসময় যে ম্যানেজমেন্ট আপনার সঙ্গে থাকবে বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু কখনো কখনো ম্যানেজমেন্টকে বাধ্য করা যায়। যেমন সাইমন রিংয়ের ব্যাপারে সাইমন রিং কখনো আমাকে চুল বা পোশাকের ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি। আমরা আসলে শোটা যেভাবে করব, আমি 50 মিনিটসের কথা বলছি আর কি, আপনি যেহেতু এটাই শুরু করলেন এটা দিয়ে। স্টুডিওতে হেঁটে আসা, এখন হেঁটে আসলেই তো হলো না, আমার থাকবে 3টা ক্যামেরা। একটা ক্যামেরা আবার থাকবে মুভিং, মানে আমরা যেটাকে বলি যেটা স্টেডি ক্যাম বলা হয়, যেটা শরীরের সঙ্গে থাকে ক্যামেরাম্যান, এবং তিনি যেখানে যান সেখানেই আসলে তার দিকেই ফোকাসটা রাখতে হয়, সেই ক্যামেরার দিকে আমার অ্যাটেনশনটা থাকে। তো এতগুলো অ্যারেঞ্জমেন্টের ভিতরে আমি আমার পেছনের লোগোটা ঢেকে দিচ্ছি কিনা, তারপরে আপনাকে হেঁটে এসে একটা জায়গায় আবার দাঁড়াতে হচ্ছে, এবং সেখানে দাঁড়ানোর পরে আমার ক্যামেরার ফোকাসটা সেখানে থাকবে কিনা। কারণ আমি যদি একটু পেছনে দাঁড়াই, একটু সামনে দাঁড়াই, সেখানে আমাকে ঝাপসা দেখা যাবে, সবকিছুই তখন আর কাজ করবে না সঠিকভাবে। সুতরাং আমাকে ওই জায়গাটাতেই দাঁড়াতে হবে, যার জন্য প্র্যাকটিস করা, সঙ্গে কন্টেন্ট প্রশ্নগুলো তো আমাকে করতে হবে। এবং আমি সেদিন হিসাব করছিলাম, আমি প্রায় আমার এই ছোট্ট উপস্থাপনার জগতে আমি প্রায় 5,500 মানুষের ইন্টারভিউ করেছি। প্রতিপক্ষর সামনে যেভাবে আসলে প্রশ্নটা ছোড়েন, এটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং। না, চ্যালেঞ্জিং মনে হয় না, কারণ আমার পেছনের শক্তিটা হচ্ছে যে আমি মানুষের হয়ে প্রশ্ন করি। আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো আসলে আমি করছি না। যেমন কখনো কখনো হয় খুব বিব্রত যে আপনি কেন এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, প্রশ্নটা তার কাছে তো আসলে ব্যক্তিগতভাবেই মনে হয় যে জনগণ তো এটা জানতে চায়। এক্স্যাক্টলি, মানে আমার তখন প্রশ্ন থাকে যে প্রশ্নটা তো আমার না, এটা সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষকে আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করেন, এই প্রশ্নগুলোই আপনাকে করবে। সুতরাং এখানে আপনি বলছেন যে এটা মাহবুব হাসানের প্রশ্ন, আসলে না, এটা কিন্তু মানুষের প্রশ্ন। আমরা যে শোগুলো করি আমাদের আসলে উচিত, কোনো টেলিভিশনে আছে, সময় টেলিভিশন আমি জানি যতদূর আছে, গবেষণা টিম আছে। এই গবেষণা টিম অনেক টেলিভিশনেই নেই, এবং এটা পুরোপুরি একটা অ্যাঙ্করের উপরে নির্ভর করে। কিন্তু সেটা তো হওয়া উচিত না। একটা 1 ঘন্টার শো কোনো একটা বিষয়ের উপরে যদি আমরা করি, আমরা ডিটেইলিংয়ে যখন যাব, একটা টিম হয়ে কাজ করলে অনেক বেশি ইনফরমেশন নেওয়া যায়। সেই ক্ষেত্রে তারপরেও ভাই, যেটা যদি আমরা গবেষণা টিম থাকুক, আমার ব্যাকএন্ডে অনেক টিম থাকে, কিন্তু দিন শেষে তো আসলে স্ক্রিনে আমাকে দেখছে মানুষ, বা আমার থেকে মানুষ বেস্ট আউটপুটটা অফিস প্লাস জনগণ চাচ্ছে, সেক্ষেত্রে আমার দায়িত্বটা অনেক বেশি না? অবশ্যই বেশি। সেই জন্যে আমার তো প্রস্তুতিও আলাদা করে থাকে। যেমন ধরেন, প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন? আপনি যদি কোনো একটা বিষয়ে ঠিক করলেন যে আজকে আপনি গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে আপনি শোটা করবেন, আপনি 2 জন বা 3 জন গেস্ট ঠিক করলেন। এখন 1 ঘন্টা সময় যদি থাকে, আপনি 1 ঘন্টা তো পাবেন না, তার মধ্যে আপনি পাবেন খুব বড় জোর 35 মিনিট, এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট চলে। এক্স্যাক্টলি। তো আপনি 35 মিনিটে 3 জনকে কটা প্রশ্ন করতে পারবেন? এবং সেই প্রশ্নগুলো এরকম, আপনি যদি একই ধরনের একই অ্যাঙ্গেলের প্রশ্ন করতে থাকেন সবাইকে, তাহলে দর্শক বোর হবে। সুতরাং আপনার দর্শকের কথাও চিন্তা করতে হবে। দর্শকের জায়গা থেকে দর্শক কি জানতে চায়। গণমাধ্যমের স্বাধীনতা তো একটা অনেক বড় বিশাল ব্যাপার, ব্যাপক বিষয়। তো এই ব্যাপক বিষয়টাকে আপনি যদি আনতে চান, তাহলে ছোট ছোট করে 2টো বা 3টা অ্যাঙ্গেল আপনি ঠিক করবেন। সেই আমি যেটা করি আর কি, আমি যদি 3টা অ্যাঙ্গেল ঠিক করি, 3টা অ্যাঙ্গেলের আমি হয়তো একজনকে 3টা করে প্রশ্ন করলেও আমি 9টা প্রশ্ন আমার পেয়ে যাচ্ছি। 9টা প্রশ্ন আমি করতে পারবো না। 35 মিনিটে আমি কি প্রশ্ন করবো, উনি কি উত্তর দেবেন, কারণ ওনাদের টাইম দিতে হবে। সুতরাং আমার কিন্তু পড়ার জায়গা খুব বেশিও না, কিন্তু আমরা সেটাও করি না কারণ আমি ধরবোটা কোথার থেকে। কিন্তু আমি জিনিসটাকে আসলে এইভাবে ইজি করে নিয়ে একটু করার চেষ্টা করি। 3টা একেবারে ডিফারেন্ট অ্যাঙ্গেল, একটা যদি উত্তর হয়, একটা দক্ষিণ হয়, আর একটা পশ্চিম, আমি এরকম 3টা অ্যাঙ্গেল ধরে সেই 3টা অ্যাঙ্গেলের 2টো করে প্রশ্ন নিয়ে আমি আসলে শোতে যাই। একটু যদি আপনার জার্নির শুরুর বিষয়টা একটু বলতেন, যে
অ্যাঙ্কর হওয়াটা কি মানে ফ্যামিলির কি উদ্বুদ্ধ করেছে নাকি আপনি নিজেই, বা মানে জয়েনিং এর প্রক্রিয়াটা কেমন ছিল আসলে? প্রক্রিয়াটা কেমন ছিল? এটা খেলতে খেলতে যেমন? আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি হুম, এবং বিশ্ববিদ্যালয়ে আমি টিউশনি করতাম না। একটা টিউশনি করেছিলাম। কিন্তু ওটাও আমার খুব বেশি ভালো লাগেনি। এরপরে একটু টাকা কোথা থেকে আসবে? চলবো কিভাবে? হাত খরচের টাকা জোগাড়ের জন্য বাংলাদেশ টেলিভিশনে আমি সকালের প্রোগ্রামটা আমি অ্যাঙ্করিং করি। তার আগে আমি মঞ্চে নাটকের দল করতাম। তার মানে কি টেলিভিশনের যাত্রা শুরু বিটিভি থেকে? বিটিভি থেকে। এবং আমি মঞ্চে মঞ্চে নাটক করেছি। হুম। মঞ্চ নাটক করতাম লোকনাট্য মঞ্চ দলে। কি এখনো চলছে? না, মঞ্চটা এখন ব্যস্ততার কারণে হয় না? ব্যস্ততার কারণে সম্ভব হয় না। এটা যতদিন আমি আসলে বিশ্ববিদ্যালয়ে ছিলাম ততদিনই করেছি। আমি এখন একাত্তর টেলিভিশনে কাজ করছি সিনিয়র কনটেন্ট এডিটর হিসেবে। হুম, হুম। আ সঙ্গে আমার সিনিয়র প্রেজেন্টার হিসেবেও কাজ করি। আমি একটা শো করি সংবাদ যোগ নামে ১০ টায় রাত। এটার রানডাউন করি আমি। ৬ টায় আমাদের একটা সংবাদ বিস্তার নামে একটা শো যায়। সেটার রানডাউনটাও আমি করি। আ এই যে নিজে যখন রানডাউন করি, হুম। নিজে যখন প্রশ্নগুলো সরাসরি সাজাই, অ্যাটাচ থাকাটা। হ্যাঁ, যে আমি অ্যাঙ্গেলগুলো আলাদা করে ঠিক করি। আমি এতে আসলে ইনস্ট্যান্ট আমি গেস্টের কাছ থেকে যে রিপ্লাইগুলো পাই সেটার আবার ফিডব্যাকটা দেওয়াটা অনেক সুন্দর হয়। হ্যাঁ। এই জায়গাটায় আপনি যারা কাজ করছেন, যারা আসবেন সেগুলো নিয়ে আমরা আসবো। তাদেরকে আপনি কি টিপস দিবেন বা কি স্পেশাল পরামর্শ দিবেন? এখন ২ ধরনের মানুষ। হুম। একটা হচ্ছে যারা টেলিভিশনে কাজ করছেন অন্য সেক্টরে, যারা প্রেজেন্টেশনে আসবেন তাদের জন্য একটা। আরেকটা হচ্ছে যারা টেলিভিশনের বাইরে আছেন। হুম। তাদের তো আর এই সুযোগটা নাই। হুম, যখন এই সুযোগটা তাদের নেই তখন আ তিনি তো আসলে হুম, নিউজপেপারের বাইরে তার যাবার সুযোগ নেই। কিন্তু তাকে আসলে একটু নিউজপেপারটা খুঁটিয়ে পড়তে হবে, একটা। দুটো হচ্ছে আমার কাছে প্রেজেন্টেশনটা খুবই সিম্পল মনে হয়। হুম। সিম্পল এই জন্যে যে প্রেজেন্টেশনের একটা বেসিক রুল হচ্ছে যে আপনি যদি আপনার প্রেজেন্টেশনের মধ্যে ৩ টা জিনিস থাকে তাহলে আপনি একজন গুড প্রেজেন্টার এবং আপনার টোটাল প্রোডাকশনটা একটা গুড প্রোডাকশন হয়। হুম, যেমন সিম্পল করে বলি, টাইটা স্ট্রেইট আছে কিনা? টাই স্ট্রেইট মিনস হচ্ছে অ্যা দেখবেন যে অ্যা তার পোশাকটা পারফেক্ট কিনা। তিনি যেটা ক্যারি করছেন, পোশাকটা পড়েছেন তিনি সেটা ক্যারি করতে পারছেন কিনা, মানে তার সাথে যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা। তার অ্যা ব্লেজারটা তার মাপের কিনা, আর শার্টের কলারটা তার মাপের কিনা, বা টাইয়ের নটটা তার ঠিক আছে কিনা। এতটুকুই তো আসলে দেখা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে ক্ষেত্রে ভাই যেহেতু নিয়ে আসছেন, সেক্ষেত্রে একজন পুরুষ নিউজ অ্যাঙ্কর মানে মেল নিউজ অ্যাঙ্করের ক্ষেত্রে কিন্তু নারীদের চেয়ে ড্রেস সেন্স একটু মানে কম থাকে এবং হ্যাঁ, আপনিও সেটা দেখবেন। কিন্তু আপনি কিভাবে এটা ডেভেলপ করেন? এবং আপনাকে কিন্তু অনেকেই এক্সাম্পল দেয় যে টাই, সাথে ব্লেজার বা সাথে চুল, মেকআপ, এই যে কম্বিনেশনটা, বা আপনি চশমা ইউজ করেন, সেক্ষেত্রে এই কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা কিভাবে করেন? এটা আপনি কিভাবে ডেভেলপই বা করলেন? এটার সাইমন রিং এর কাছ থেকে আমি হেল্প নিয়েছি। আমি যমুনা টেলিভিশনে যখন কাজ করি 2nd টাইম, তখন সাইমনের সঙ্গে আমার অনেক কথা হতো এই ব্যাপারে। যেহেতু সাইমন নিজে ফরেনার, ওর সেন্স আমাদের চাইতে বেশি। ও হুম, ছোটবেলা থেকে এগুলো দেখেই অভ্যস্ত। হুম। সাইমনকে আমি জিজ্ঞেস করলাম যে, "আমার তুমি একটু ধারণা দাও।" এনরিচ করো আরকি। হ্যাঁ। সাইমন আমাকে বলল যে, "তুমি কখনো আ ডার্ক ব্লেজারের বাইরে যাবা না।" তো আমার তখন অনেকগুলো অ্যা ব্লেজার ছিল। একটা ছিল ব্রাউন কালারের, একটা ছিল অ্যাশ কালারের, একটা ছিল ক্রিম কালারের। এগুলো তো আমরা তো আসলে এগুলো পছন্দ করি। আমরা হ্যাঁ, বাঙালিরা কিন্তু এই কালারগুলো ব্লেজার পরি। ভিতরে একটা ডার্ক শার্ট পরলাম, উপরে একটা একটু লাইট। লাইট ব্লেজার পরলাম। আমরা এটা অভ্যস্ত। সাইমন আমাকে বলল যে, "এইটা" আমি বললাম, "কেন? সবসময়ই ডার্ক?" হুম, হুম। বলল যে, "জ্যাকেটটা সবসময় ডার্ক পরবা।" আমি বললাম, "কেন?" বলল যে, "এটা তো ব্যক্তিত্ব ধরে রাখে।" নিশ্চয়ই আমাদের গণমাধ্যম এখন অনেক বড় জায়গায় গিয়েছে, অনেক এগিয়েছে। কি করা যেতে পারে আরো? আমার মনে হয় যে আমরা দর্শকের কথা কেউ ভাবি না। হুম, হুম। আমার যে দর্শক, আমার টেলিভিশনের যারা দর্শক, তারা আসলে কি চায়? এই রিসার্চ কি কারোর কাছে আছে? আমার কোন, কোন ধরনের অ্যাঙ্করিং, কোন ধরনের প্রেজেন্টেশন
এখন ডিমান্ড করে কোন ধরনের প্রোডাকশন ডিজাইন এখন মানুষ পছন্দ করে, সেটা নিয়ে আমরা কেউ ভাবছি না। আমরা আসলে যেটা দিতে চাচ্ছি মানুষকে বাধ্য করে খাওয়াচ্ছি, বা একজনে করেছে সেটাই আমরা এটাই করে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে টেলিভিশনের, কিন্তু আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম এবং আমি যখন টেলিভিশনে কাজ করেছি সেই সময়ও টেলিভিশনে যারা প্রডিউসার ছিলেন তাদেরকে আমরা দেখতাম যে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রোগ্রাম হতো, মনে আছে কিনা, পুরো লহরী টাইপের একটা প্রোগ্রাম হতো, এবং অনেক বাউল গানের প্রোগ্রাম হতো। এগুলো নিয়ে আমি যখন একদিন আমার প্রডিউসার ছিলেন আহসান হাবিব, তার সঙ্গে কথা বললাম যে আপনারা যে এগুলো করেন এগুলো তো মানুষ দেখে না। উনি তখন বললেন যে মানুষকে দেখানোর বাইরেও টেলিভিশনের অনেক দায়িত্ব আছে। রাইট। এই যে কালচারগুলো, এগুলো যদি আমি বাঁচিয়ে না রাখি ও বাঁচবে না। সুতরাং তোমাকে এটা মানুষ দেখুক না দেখুক কিছু জিনিস দেখাতে হবে। আবার মানুষ যেটা, আমরা যেহেতু প্রাইভেট টেলিভিশন, আমরা তো প্রেজেন্টেশনের ধরনে বদল আনতে পারি না। রাইট। আমরা যেমন সময় টেলিভিশনের এখন যে নতুন যে লুক, যে স্টুডিও, দারুণ। এবং আমি জো ভাইকে সেদিন বলছিলাম, এর আগে একদিন জো ভাইয়ের সঙ্গে কথা হলো, যখন আপনার যে স্টুডিও, এই স্টুডিওটা আসলে ব্যাপক ব্যবহার হওয়া উচিত প্রেজেন্টেশনে। আপনি আসলে এই যে প্রেজেন্টেশনের যে এখন আমরা অনেক টেলিভিশন করে যে হেঁটে গিয়ে কোনো লিঙ্ক দেয়া বা হেঁটে গিয়ে অথবা দাঁড়িয়ে খবর পড়া, ফার্স্টের দিনের গল্পটা যদি একটু বলেন। প্রথম দিন দাঁড়িয়ে খবর পড়া, এটা ৭১ টেলিভিশনে শুরু করেছিলাম। ৯টার নিউজটা, নিউজ শো না, নিউজটা দাঁড়িয়ে সেটা শুরু করেছিলাম প্রথম দিন অন এয়ারের পরের দিন। প্রথম দিন সন্ধ্যায় অন এয়ার হলো, তার পরের দিন ৯টায় ওটা আমার ছিল। এবং আমার যে থিঙ্কিং থেকে আমরা এটা করেছিলাম, এটা আমাকে মোজাম্মেল বাবু ভাই, আমাদের এমডি, উনি যেহেতু নিউজেরই মানুষ, উনি আমাকে ডেকে বললেন যে এভাবে একটু দাঁড়িয়ে করব, তুমি খুবই ক্যাজুয়ালি হেলান দিতে পারবা, তুমি ধরে দাঁড়াইতে পারবা, সব ধরনের স্বাধীনতা তোমার আছে, শুধু ক্যামেরাগুলো একটু ঠিক করে নিবা, তুমি যেন ক্যামেরার বাইরে না যাও। তো আমি তখন ওখানে আমার যে প্রডিউসার ছিল তার সঙ্গে আমরা আলাপ করে আমরা এটা ঠিক করলাম যে এমন একটা ইম্পর্টেন্স দেখাতে হবে দর্শক, কেন আমি দাঁড়িয়ে, মানে সেজন্য এটা ভ্যালু পায়। হ্যাঁ, মানে হঠাৎ করে কেন, মানে লোকটা বসে পড়লেই তো আমি জানতে পারছি, কেন ইনফরমেশন পাচ্ছে। কেন দাঁড়ানো, এই কারণে যে আমি তার কাছে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি তার কাছে, মানে আরো তার কাছে যাওয়া, তাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয়া। আমি যদি ক্যামেরার বেশি কাছে যাই, দূর থেকে হেঁটে আসলাম, দূর থেকে পড়া প্লাস আমি একটু হেঁটে এসে আমি লোকটা, আমরা কি করি সাধারণত, আমরা যে দূর থেকেই তো খুব কাছে, হ্যাঁ ভাই কেমন আছেন বলে একরকম, আর একটা খুব কাছে গিয়ে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে কাঁধে হাত দিয়ে ভাই তাকে একটা একটু অন করা। এই রোলটা প্লে করার আপনার মানে ব্যাকএন্ডের হিস্ট্রিটা কি, বা ব্যাকএন্ডের মানে নলেজটা কি, বা ফিলসফিটা কি? যে স্ক্রিনে আপনি কিন্তু, আমরা কিন্তু দূরে মানুষ যারা আমাদের দেখেন তারা কিন্তু অনেক দূরের মানুষ। এই যে আপনার যে বিহেভ ম্যানারটা স্ক্রিনে, যে বন্ধুর মতো বিহেভ করাটা, এইটা কিভাবে আসলে রপ্ত করলেন? এটা তো আসলে বলতে পারবো না। আমি তো সবসময় বলেছি যে আমি যেটা বাইরে আমি সেটা স্ক্রিনে করার চেষ্টা করি। যেমন আমি সবসময় মানুষের চোখে তাকিয়ে কথা বলি। যেমন সেই ক্ষেত্রে ধরেন যখন স্ক্রিনে থাকছেন তখন তো মানুষের চোখ দেখতে পাচ্ছেন না, সেইটাই কিভাবে রিড করেন? মানুষের চোখ তো, আমার ক্যামেরার চোখটাই তো মানুষের চোখ, রাইট? আমি ক্যামেরার একেবারে লেন্সে তাকিয়ে কথা বলি। ১ ২ নম্বর হচ্ছে যে আমি ক্যামেরাটা খুব ভালো বুঝি। আমি যখন মঞ্চে কাজ করেছি, মঞ্চে যেমন ধরেন কিছু বিষয় আছে, আপনি কখনো দর্শককে ব্যাক দেখাতে পারবেন না। কিভাবে মঞ্চে কোথায় দাঁড়ালে, কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে আপনার মানে দর্শককে কানেক্ট করতে পারবেন, আপনার স্পটলাইটটা কোথায় পড়লো, এই জিনিসগুলো একটু আমার মনে হয় যে মঞ্চ আমাকে হেল্প করেছে অনেক। সেই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস বলছিলেন যে ক্যামেরার সাথে কথা বলার ভঙ্গি করা, বা ক্যামেরার সাথে ক্যামেরার চোখের দিকে তাকিয়ে মানুষের চোখকে অনুভব করা, এই ক্যামেরা ভীতিটা দূর করা যায় কিভাবে? কারণ যারা আজকে দেখবেন তারা বেশিরভাগ কিন্তু সামনের দিনে ক্যামেরার সামনে এসে কথা বলবেন বা আমাদের কাছ থেকে শেখার চেষ্টা করছেন।
তাদের জন্য আপনার টিপস কি ক্যামেরা ভীতি দূর করার জন্য? কারণ আমরা অডিশনে যারা আসেন অথবা যারা কোচিংয়ে বিভিন্ন জায়গায় শেখেন তাদের বা আমাদের অনলাইনে যারা ইয়েটেক সময়ের স্কুল থেকে শিখছেন তাদের জন্য স্পেশাল টিপস চাই আপনার কাছ থেকে। এই যে ক্যামেরা ভীতি শব্দটা আমরা ব্যবহার করি, এই শব্দটাই আসলে তার কানে যাওয়া উচিত না। ক্যামেরার তো নখ নেই, দাঁত নেই, রাইট। ও কেন আপনাকে ভয় দেখাচ্ছে? আপনি পেছনে যান, কেন ভয় পাচ্ছি আমরা? ক্যামেরা কিন্তু ক্যামেরা না, ক্যামেরার পেছনে ম্যানেজমেন্ট, ক্যামেরার পেছনে দর্শক। সুতরাং আপনি দর্শককে কেন ভয় পাবেন? ওই যে বলেছিলাম আপনার 3টা জিনিস যদি আপনি পারফেক্টলি থাকেন তাহলে তো আপনার ভয় পাওয়ার কিছু নাই। নাম্বার 1 যে আপনার পুরো গেট আপটা ঠিক আছে কিনা। আপনি যদি পারফেক্টলি সেটা আয়নার সামনে ঠিক করে আসেন, কারণ আমি জানি আমি যখন আপনার মেকআপ রুম থেকে আসলাম আমি আমার চুলটা ঠিক করে এসেছি, রাইট। আমি জানি যে আমার চুল পারফেক্টলি আছে, সুতরাং আমার এখানে কনফিডেন্স আছে। এবং ধরেন আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন, আপনি যে নিউজটা বলছেন সেটা আপনি নিজে বুঝে বলছেন কিনা। যদি আপনি নিউজটা বুঝে থাকেন নিজে, তাহলে তো আপনার বলতে পারার কথা, সেখানে কোনো ভুল নাই। এবং আপনার ফেসের মধ্যে পাওয়ার আছে কিনা। সেক্ষেত্রে ভাই আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা শেষের দিকে এসে যদি এই কথাটা বলি যে সামনের দিনে যারা আসবে গণমাধ্যমে হাল ধরবে, গণমাধ্যমকে আরো বড় জায়গায় নিয়ে যাবে, তাদের জন্য আপনার নির্দেশনা কি? নলেজেবল থাকা, মানুষের কথা ভাবা। মানুষের কথা মানে যারা আমার দর্শক, যারা আমার শ্রোতা, তারা কি ভাবছেন, তারা কিভাবে খবরগুলো দেখতে চান, তারা কোন খবরগুলো একটু বেশি জানতে চান, এগুলো একটু মাথায় রাখা। সেই ক্ষেত্রে ভাইয়া যারা হচ্ছে এখন কাজ করছেন এবং একই সাথে সামনে যারা কাজ করবেন, এখন কিন্তু এই এডটেক সহ মানে সময়ের স্কুল সহ অন্যান্য কোচিং সেন্টারে নানা ধরনের কথা হয়, কাজ হয়, ইউনিভার্সিটিতেও কোর্স আছে। এই যে শেখার জায়গাটায় যারা আসেন তাদেরকে আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন? মানে যারা শিখতে আসছে, হ্যাঁ, যারা শিখতে আসছে বা অনেকেই ভাবেন 2টা পক্ষ এখানে তৈরি হয়। একটা হচ্ছে যে না শিখলেও হয়, আর একটা পক্ষ তৈরি হয় তুমি এই জায়গায় শিখছো, এখানে না শিখলেও পারতাম, মানে 2টাই নেগেটিভ। কিন্তু আমার কথা হচ্ছে যেখানেই সে শিখুক, শেখাটা তো আসলে দরকার। অবশ্যই দরকার। এবং আমি বলি যে সবাইকে, যে ধরেন সময়ের স্কুলের এই কোর্সটা যদি কেউ করে, হয়তো সে জীবনে নিউজ পড়তে পারলো না। আমি 2-1টা জায়গায় আমি একটু ক্লাস নেই, কথা বলি তাদের সঙ্গে, আমার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করি। আমার একটাই পরামর্শ থাকে, যে আজকে যেমন দেখেন আমি কিন্তু নাট্যশিল্পী হতে পারিনি, আমি কিন্তু নাটক করি না, কিন্তু আমার ওই মঞ্চে কাজ করাটা আজকে আমার জীবনে কাজে লেগেছে, আমার টেলিভিশনে এটা কাজে লেগেছে। সুতরাং আমার ওই শেখাটা বৃথা নয়। আজকে যদি কেউ এই কোর্সটা করে বা কোর্সগুলো করে, আমি তাদের বলি যে সে সুন্দর করে কথা বলতে শিখবে, যেটা তার অফিসে কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে, পার্সোনাল লাইফে কাজে লাগবে। সে যদি সুন্দর পোশাক পরতে পারে, পোশাক পরা, নিজেকে একটু গুছিয়ে রাখা। আপনি তো অনেকদিন ধরে অডিশন কেবল দেখেনও না, নেনও, এখন ভাইবা বলেন, ইন্টারভিউ বলেন, বা বিভিন্ন সময় তাদেরকে ডেভেলপ করেন। আমাদের দেশে যে অডিশনের প্রক্রিয়াটা যদি আমরা একটু বলি, যে জাস্ট হচ্ছে আপনি আসবেন, একটা স্ক্রিপ্ট দেওয়া হবে, আপনি যা আছে পড়ে দিবেন, এর দিয়ে কি আসলে অ্যাঙ্কর বাছাই করাটা খুবই এখনো এই যুগে এসে যুক্তিযুক্ত মনে হয়? না, এটা কখনোই না। যেমন আমি নিজেও তো এভাবে হইনি। আমাকে আরটিভি সিলেক্ট করলো, তারপরে 1 মাস তারা আমাকে গ্রুমিং করেছে। এবং এই গ্রুমিংটাই এখন অনেক কম হয়ে গেছে না, যেটা আরো বেশি হওয়ার কথা ছিল? হ্যাঁ, অবশ্যই। এবং কেবল হচ্ছে শুরুর ব্যাচ না, আমরা অনেকদিন কাজ করার পরেও তো আমাদেরকে শেখার একটা ব্যবস্থা থাকার কথা। এখানেই তো আমরা আসলে ওই যে মাঝখানে একটু বলেছিলাম যে ম্যানেজমেন্ট আসলে আমাদেরকে কি দিচ্ছে, বা এই ইন্ডাস্ট্রি আমাদেরকে কি দিচ্ছে। আমার কাছ থেকে ইন্ডাস্ট্রি চাচ্ছে যে আমরা অনেক ভালো করি, মানুষের কাছে যাই। সবশেষে যারা আপনাকে দেখেন, নিত্য নতুনভাবে উইশ করেন, তাদের জন্য সবশেষে যদি কিছু বলেন। সবার জন্যই শুভকামনা, এবং আমি একটু সুস্থ থেকে মানুষের জন্য একটু কথা বলতে চাই। আমি কথা বলতে খুব পছন্দ করি, এবং তাদের প্রশ্নগুলো যদি আমি করতে পারি আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। একটা শো যখন শেষ করি সেই সময় মনে হয় যে না, আমি হয়তো এই মানুষগুলোর জন্য প্রশ্নটা করতে পারলাম। সবসময় যে আসলে
সঠিক লোককে আমরা পাই তা না, কিন্তু তারপরেও যতটুকু আমাদের সম্ভব, যতটুকু আমার সম্ভব টাইমের মধ্যে থেকে আমি সেটা করার চেষ্টা করি এবং সৎ থেকে করার চেষ্টা করি। আর সবসময় আমি দর্শকদেরকে বলি যে আমি দর্শকদের প্রতি সবসময় সৎ থাকি। এটা ল্যারি কিংয়ের আমার গুরু, তার আমার খুব পডকাস্টগুলো ভালো লাগে। আজকের দুনিয়ার যে পডকাস্ট, এটা আসলে ল্যারি কিং, আপনার মনে আছে কিনা, টেলিভিশনে যখন ইউএস এর ইলেকশনগুলো হতো, তখন তিনি এগুলো নিয়ে অনেক বড় বড় এরকম একটা মাইক্রোফোন থাকতো তার সামনে, কথা বলতেন এবং ইন্টারভিউ নিতেন বড় বড় মানুষের। সেই তার কথাই আমি সৎ থাকি। মাহবুব ভাই, অসংখ্য ধন্যবাদ। মানে আমরা অনেকক্ষণ গল্প করলাম, আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে অনেক টাইম দিলেন, এবং নিশ্চয়ই এই গল্পগুলো যারা সামনের দিনে মিডিয়াতে ক্যারিয়ার করতে চান, বিশেষ করে অ্যাঙ্কর হিসেবে যাত্রা করতে চান, তাদের জন্য কাজে লাগবে। সামনে হয়তো অন্য আরও কোনো গল্প হবে, এবং সময়ের স্কুলের পাশাপাশি আমরা হয়তো অন্য কোনো জায়গায় আরও নানা বিষয়ে গল্প হতে পারে। এবং এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আপনার ভাবনাটা অবশ্যই জাগরুক থাকুক আপনার পাশে, বা আপনার ভিউয়ার্স হিসেবে হোক, যারাই হোক, সবার যেরকম আশীর্বাদ থাকে আমাদের পক্ষ থেকেও অবশ্যই ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। মিডিয়া ইন্ডাস্ট্রির এই যে একজন আইকন হিসেবে আছেন, সামনে এই ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা আরও বাড়ুক, সেই শুভকামনা জানি আজকে আমরা এখানেই শেষ করছি। আর যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বা সামনে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের পরামর্শ আমাদের জন্য অবশ্যই থাকবে। সময়ের স্কুলের এই পডকাস্টের নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো বিষয়ে আলোচনার মধ্য দিয়ে, জ্ঞান শেয়ারের মধ্য দিয়ে আসলে বাড়ে। আমরাও সেই শেয়ারিংটা করার চেষ্টা করলাম। পরবর্তী কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, এবং সব সময় আজকে মাহবুব ভাইয়ের কণ্ঠ সাথে সুর মিলেই বলতে হয় যে নিজের সাথে অবশ্যই সৎ থাকবেন। তাইলে হয়তো সামনের দিনে এই চেয়ারগুলোতে নিশ্চয়ই নিউজ অ্যাঙ্কর হিসেবে আপনাদেরকেই দেখতে পাবো আমরা বা পুরো জাতি। ধন্যবাদ সবাইকে।